কলজে ছেঁড়া অভিমান ও প্রতিবাদের ভাষায় গাজাতে শহীদ সাংবাদিকের লড়াই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। ইসরায়েলি বর্বর হামলায় কত শত সাংবাদিককে যে শহীদের পরিণতি বরণ করে নিতে হয়েছে তার পরিসংখ্যান প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ইসরায়েলি ও পশ্চিমা গণমাধ্যম কোনোভাবেই সত্য সংবাদ প্রচার করতে দেয়নি। যতটুকুই প্রকাশ করা গেছে তাতেই আমাদের অন্তরাত্মা শুকিয়ে যায়, অথচ বাস্তবতা আরও করুণ ও ভয়াবহ। সম্প্রতি আল জাজিরার 2 সাংবাদিক দায়িত্ব পালনকালে নির্মম হামলার শিকার হন। টার্গেট করে তাদেরকে হত্যা করা হয়। গাজায় সত্যি সংবাদ সংগ্রহ করতে যেয়ে যারাই ইসরায়েলি হামলায় হত্যার শিকার হয়েছেন তাদের পক্ষে আন্তর্জাতিক নানা মহল তীব্র ক্ষোভ জানিয়েছে। কিন্তু ওই যে পশ্চিমা সব খ্যাতনামা মিডিয়া নির্লজ্জের মতো ইসরায়েলি অপরাধ ঢাকতে মরিয়া হয়ে আছে। তাই তাদের সেন্সর ফাঁকি দিয়ে নৃশংস ছবি, ভিডিও ও প্রতিবেদন খুব কমই আমাদের কাছে পৌঁছাচ্ছে। পুরো বিশ্ব মিডিয়া কন্ট্রোল করছে তারা, কি সোশ্যাল কি সংবাদ মাধ্যম সব কিছুই তারাই নিয়ন্ত্রণ করছে। তারা যা দেখাতে চায় তাই আমরা দেখতে পাই, আর যা দেখাতে চায় না তা আমরা দেখতে পাই না। হোসাম সাবেত আল জাজিরার ফিলিস্তিনি সাংবাদিক। ইসরায়েলের হামলায় মাত্র 23 বছর বয়সে শহীদ হলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত ফিলিস্তিনিদের লড়াই সংগ্রামে নিজেকে ওতপ্রোতভাবে জড়িত রেখেছিলেন। গাজায় ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে 18 মাস ধরে এক অমানবিক জীবন কাটিয়েছেন নির্ভীক সাবেত। বারবার মৃত্যুর সম্মুখীন হয়েও এক মুহূর্তের জন্য দায়িত্ব থেকে পিছ পা হননি তিনি। এক্সে দেয়া প্রতিটি পোস্টে তার ইসরায়েলি হামলার মধ্যে নির্ভীক দায়িত্ব পালনের স্বাক্ষর রয়েছে। আল জাজিরা বলছে, এর আগেও তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল, তাতে আহত হলেও গাজা ছেড়ে যাননি হোসাম সাবেত। যে কোনো সময় ইসরায়েলের বোমার আঘাতে জীবনের ওপারে চলে যেতে পারেন জেনে এক্সে পোস্ট করেছিলেন তিনি। বিশ্বাস এবং সংগ্রামের প্রতি অবিচল থাকা সাহসী ওই সাংবাদিক লিখেছেন, 18 মাস ধরে আমার প্রতিটি মুহূর্ত জনগণের জন্য ব্যয় করেছি। উত্তর গাজার বিভৎসতা আমি ডকুমেন্টেড করেছি যেন বিশ্ব জানতে পারে হায়েনারা কি লুকাতে চায়। আমি ফুটপাতে, স্কুলে, তাঁবুতে যেখানে পেরেছি রাত কাটিয়েছি। প্রতিটি দিনই ছিল টিকে থাকার সংগ্রাম। মাসের পর মাস ক্ষুধার যন্ত্রণায় মরেছি, তবু আমি জনগণের কাছ থেকে সরে যাইনি। আরও লিখেছেন, আল্লাহর কসম, আমি সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। সত্য প্রকাশ করার স্বার্থে আমি সব রকমের ঝুঁকি নিয়েছি। এখন অবশেষে আমি বিশ্রামে যাচ্ছি। বিশ্রাম, যার সঙ্গে গত 18 মাস আমার পরিচয় নেই। এসব কিছু ফিলিস্তিনের স্বার্থেই করা হচ্ছে উল্লেখ করে সাবেত লিখেছেন, আমি এসব করেছি কারণ আমি ফিলিস্তিনে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এই ভূমি আমাদের, এই ভূমিকে রক্ষা করা এবং মানুষের সেবা করার জন্য জীবন দেয়া আমার কাছে সর্বোচ্চ সম্মানের। আমি এখন আপনাদের বলি, গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না, বিশ্বের দৃষ্টি অন্যদিকে ফেরাতে দিবেন না। যুদ্ধ অব্যাহত রাখুন, আমাদের কথা বলতে থাকুন যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়। এদিকে সোমবার দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্যালেস্টাইন টুডে সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন। তার ওপরও অতর্কিত হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যানুসারে 2 সাংবাদিকের হত্যার ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত সংবাদকর্মীর সংখ্যা 208 জনে দাঁড়িয়েছে। এছাড়া ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী আছেন আরও অন্তত 30 জন সাংবাদিক। 3 মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। 2024 সালে 3 মেতে এই দিবসকে সামনে রেখে যুদ্ধের সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের নিরাপত্তার দাবি করেছিল গাজার সরকারি মিডিয়া দপ্তর। এদিকে 7 অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF-এর মধ্যে যুদ্ধ বাঁধার পর থেকে এখন পর্যন্ত নিহত সাংবাদিকদের মধ্যে 107 জনের নাম ও জাতীয়তা প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেই তালিকায় অন্তর্ভুক্ত সাংবাদিকদের মধ্যে 100 জন ফিলিস্তিনি, 3 জন লেবানিজ এবং 4 জন ইসরায়েলি। ইসরায়েলি বাহিনীর হামলায় সর্বশেষ নিহত সাংবাদিকের নাম পরিচয় প্রকাশ করেছে গাজার মিডিয়া দপ্তর।
নিহত ওই সাংবাদিকের নাম সালেম আবু তোর। আল কোচ টুডে নামের একটি স্থানীয় টেলিভিশনের প্রতিবেদক ছিলেন তিনি। গত 7 অক্টোবর গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে বোমা বর্ষণ করে ইসরায়েলি বিমান বাহিনী। এ সময় ওই শিবিরের কাছে নিজ বাড়িতে অবস্থান করছিলেন আবু তোর। ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে সপরিবারে নিহত হয়েছেন তিনি। শুক্রবারের বিবৃতিতে সাংবাদিক হত্যা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলোকে ইসরায়েলের সরকার ও প্রতিরক্ষা বাহিনীর পরিকল্পিত পদক্ষেপ হিসেবে উল্লেখ করে গাজার মিডিয়া অফিস বলেছে, গাজায় সামরিক অভিযানের নামে যে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী, সেই গণহত্যা পরিকল্পনার অংশ হিসেবে হত্যা করা হচ্ছে সাংবাদিকদের ওপর হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছে গাজার সরকারি মিডিয়া দপ্তর। গত বছর ২৬ ডিসেম্বর ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে তাদের যুদ্ধাপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। গাজা উপত্যকার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত নুসেইরাত শরণার্থী শিবিরের বাইরে আল আউদা হাসপাতালের সামনে রাখা এক সম্প্রচার ভ্যানে 5 জন সাংবাদিক কর্মরত ছিলেন। ভ্যানের গায়ে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে এটি সংবাদ মাধ্যমের বাহন। তারপরও ভ্যানের ওপর বোমা ফেলে সেখানে অবস্থানরত সবাইকে হত্যা করে ইসরায়েলি সেনারা। ভেতরে থাকা সাংবাদিকরা আগুনে পুড়ে মারা যান। এ ঘটনার দায় ইসরায়েলি সেনাবাহিনী স্বীকারও করে নেয়। যে 5 জন সাংবাদিক এ ঘটনায় প্রাণ হারান তারা হলেন ইব্রাহিম শেখ আলী, ফয়সাল আবু আল কুমসান, মোহাম্মদ আল লাদা, ফাদি হাসুনা ও আয়মান আল জাদি। আয়মান পেশাগত কাজে হাসপাতালে যাননি, তিনি গিয়েছিলেন তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে। একটু বিরতি নিয়ে নিজের সহকর্মীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন হাসপাতালের বাইরে। সেখানে পলকেই জীবন হারাতে হয় তাকে। হাসপাতালের ভেতরে কয়েক ঘন্টা পরই তার প্রথম সন্তান জন্মগ্রহণ করে। এই নবজাতককে পিতৃহারা হয়ে ভূমিষ্ঠ হতে হয়। সেনাবাহিনীর বিবৃতিতে দাবি করা হয় যে এই 5 জন ফিলিস্তিনি ছিলেন মূলত সক্রিয় জঙ্গি সদস্য। তারা সাংবাদিকদের বেশ ধরে তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। তারা আল কুদস আল ইয়ম নামের যে টেলিভিশন চ্যানেলের জন্য কাজ করতেন তা ইসরায়েলিদের ভাষ্যমতে ফিলিস্তিনি জিহাদ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। ইসরায়েলি সেনারা দাবি করে যে আন্দোলনের পক্ষে এই সাংবাদিকরা মিথ্যা প্রচারণা চালাতেন, অথচ তাদের কাছে যে আদৌ কোনো অস্ত্র ছিল বা ফিলিস্তিনি সৈন্যদের সঙ্গে যে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল এমন কোনো প্রমাণ জাহির করতে পারেনি আক্রমণকারী ইসরায়েলি সেনা সদস্যরা। পশ্চিমা বিশ্বের অনেক গণমাধ্যম ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিকে নিরপেক্ষ সত্য বলে প্রচার করছে। এই বিবৃতির পেছনে প্রকৃত অর্থে কতখানি সত্যতা আছে তা খতিয়ে দেখেনি। সাংবাদিকদের ওপর আক্রমণ যে যুদ্ধাপরাধ বলে গণ্য সে কথা তারা পরিষ্কার করে ব্যাখ্যা করছে না। এমনকি সাংবাদিকের সংবাদ যদি মিথ্যা প্রচারণার অংশও হয় তবুও তার উপর কোনো ধরনের আক্রমণ করার অনুমতি নেই, কেননা তারা আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে সুরক্ষিত। জেনেভা কনভেনশনের অতিরিক্ত প্রোটোকলের ৭৯ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে, যেসব সাংবাদিক যুদ্ধক্ষেত্রে পেশাদারি প্রয়োজনে উপস্থিত থাকবেন তারা সবাই বেসামরিক ব্যক্তি হিসেবে গণ্য হবেন। এখানে আরও বলা আছে, কোনো সাংবাদিক যদি যুদ্ধের কোনো পক্ষের সঙ্গে প্রতিবেদক হিসেবে সহাবস্থান করেন তবুও বেসামরিক নাগরিক হিসেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক আইনের এই বিধিগুলোকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে যাচ্ছে। 15 মাস ধরে তারা ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর হত্যার অভিযান চালিয়ে আসছে। গাজার সরকারি গণমাধ্যম অধিদপ্তরের তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 201 জন সাংবাদিক ইসরায়েলি বাহিনীর সরাসরি আক্রমণে প্রাণ হারিয়েছেন। অন্য কিছু সূত্র বলছে নিহত সাংবাদিকদের সংখ্যা আরও বেশি। নিউ ইয়র্ক ভিত্তিক স্বতন্ত্র সংগঠন ও বেসরকারি সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস সিপিজে এর তথ্য মতে 2023-এর 7 অক্টোবর থেকে 2024-এর 31 ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে প্রায় 138 জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। 26 ডিসেম্বরের আক্রমণে নিহত সাংবাদিকদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্যারিস ভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স ইসরায়েলের এ সাংবাদিক নিধন কর্মসূচিকে অভূতপূর্ব রক্তস্নান হিসেবে বর্ণনা করেছে এবং ফিলিস্তিনকে সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান বলে আখ্যায়িত করেছে। সিপিজে ইসরায়েলকে একই সঙ্গে সাংবাদিকদের কাজে সর্বাধিক মাত্রায় বাধা প্রদানকারী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে। তারা যে শুধু ফিলিস্তিনের গণমাধ্যম কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে তাই না, একই সঙ্গে তারা বিদেশি সাংবাদিকদেরও গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। আন্তর্জাতিক গণমাধ্যমে যে ইসরায়েলের এমন আচরণের বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলা হচ্ছে না তা নিতান্তই দুশ্চিন্তার বিষয়। গত বছর মাঝামাঝি সময়ে 60টি সংবাদ মাধ্যম একটি পিটিশন স্বাক্ষর করলেও তাদের দাবির পক্ষে বিশ্বব্যাপী সমর্থন ধরে রাখা সম্ভব হয়নি।
যখন কোনো বৃহৎ সংবাদ সংস্থাকে নির্দিষ্ট একটি স্থানে প্রবেশাধিকার দেয়া থেকে বিরত রাখা হয়, তখন প্রতিবাদ স্বরূপ প্রতিবেদনে এই নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে দেয়া হয়। কিন্তু গাজার ক্ষেত্রে ইসরায়েলকে ছাড় দেয়া হচ্ছে, বিশেষ করে মূলধারার গণমাধ্যমগুলোতে, যেখানে ইসরায়েলের বিজ্ঞপ্তিকে ঘটনার সত্য বিবৃতি হিসেবে প্রচার করা হচ্ছে। এ সুযোগে ইসরায়েল নিজেদের কর্মকাণ্ডকে প্রতিরক্ষামূলক যুদ্ধ হিসেবে প্রচার করতে সক্ষম হচ্ছে। তারা বলছে তাদের সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নৈতিক বাহিনী, যা কিনা আন্তর্জাতিক আইন মান্য করে যুদ্ধ পরিচালনা করে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বেথলেহেমের মতো ইসরায়েলের বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের কার্যকলাপের নিন্দা জানালেও পশ্চিমা বিশ্বের মূল ধারার গণমাধ্যমগুলো ইসরায়েলকে বরাবরই ছাড় দিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের মতো গুটি কয়েক প্রতিষ্ঠান তদন্ত করে যে ফল পেয়েছে, সেখানে স্পষ্টই উল্লেখ করা আছে কিভাবে এই অঞ্চলে আন্তর্জাতিক ও মানবাধিকার আইন লঙ্ঘন করা হচ্ছে। আরব বিশ্বের বেশ কিছু সংবাদ মাধ্যম, এমনকি ইসরায়েলের বেশ কিছু বামপন্থী সংবাদ মাধ্যমও কয়েক মাস ধরে এ সংবাদ প্রচার করে আসছে। ইসরায়েল নিজেকে মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রিক দেশ বলে দাবি করে। তারা যে এখন সাংবাদিকদের এভাবে নির্দ্বিধায় হত্যা করতে পারছে, তার প্রধান একটি কারণ হল দীর্ঘকাল ধরে তারা সংবাদকর্মীদের ওপর সহিংসতা চালিয়ে আসতে পেরেছে। এর জন্য তাদের জবাবদিহি করতে হয়নি। 2022 সালে জেনিনে ফিলিস্তিনি আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহের হত্যাকাণ্ড তার একটি দৃষ্টান্ত। পশ্চিমা গণমাধ্যমে এ ঘটনার ওপর আলোকপাত করা হলে ইসরায়েল দাবি করে এটা এক পথভ্রষ্ট সৈনিকের কাজ, যার জন্য তাকে উপযুক্ত সাজা দেয়া হবে। কিন্তু বস্তুত কোনো শাস্তি তাকে দেয়া হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে বুঝতে হবে যে সংবাদকর্মীদের বিরুদ্ধে চালানো ইসরায়েলি বাহিনীর এই গণহত্যার অভিযান শুধু ফিলিস্তিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধক্ষেত্রে সাংবাদিক হত্যার ঘটনার স্বাভাবিকীকরণ হয়ে গেলে তা সমগ্র বিশ্বব্যাপী এক ভয়ানক চর্চায় পরিণত হবে। ইসরায়েলের পক্ষে অজুহাত দেয়া বন্ধ করতে হবে এবং তার যুদ্ধাপরাধী কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করতে হবে। সময় এসেছে গোটা বিশ্বের সাংবাদিকদের একত্র হয়ে ফিলিস্তিনের সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করার এবং তাদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের জবাবদিহি দাবি করার। সম্মিলিতভাবে ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য নিজ নিজ দেশের সরকারের প্রতি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা জারির আবেদন এখন সময়ের দাবি। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। change tv.press এক ফোঁটা হলুদ নেই।